পারুল 4G ডিজিটাল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই কঠিন পরিস্থিতির মধ্যে যিনি তোমাদের সাথে আমাদের সমন্বয়ের জন্য এই প্রচেষ্টা চালাচ্ছেন, অর্থাৎ পারুল প্রকাশনের কর্ণধার শ্রী গৌরদাস সাহা মহাশয়কে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মিওসিস কোষ বিভাজন এই টপিকটি নিয়ে আলোচনা করব। মিওসিস কোষ বিভাজন দশম শ্রেণীতে এই পাঠ্যসূচিতে যেটুকু আছে সেই অংশটুকু আমি আজকে আলোচনা করছি। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে বা রেণু মাতৃকোষে ঘটে। মানুষের ক্ষেত্রে এই মিওসিস কোষ বিভাজন এটি প্রাইমারি স্পারমাটোসাইট এবং মহিলাদের ক্ষেত্রে প্রাইমারি উসাইটে ঘটে। এই জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষ বা প্রাইমারি স্পারমাটোসাইট পুরুষদের ক্ষেত্রে এবং স্ত্রীদের ক্ষেত্রে প্রাইমারি উসাইট, এগুলি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। এই কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষ এর নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এদের দুবার বিভাজন ঘটে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দুবার বিভাজন ঘটে এবং ক্রোমোজোমের একবার মাত্র বিভাজন ঘটে। এই মিওসিস কোষ বিভাজনের শেষে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ অর্থাৎ গ্যামেট সৃষ্টি হয়। তাহলে মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা এইভাবে যদি দিই, যে কোষ বিভাজন পদ্ধতিতে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষে বা রেণু মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দুবার বিভাজন, কিন্তু ক্রোমোজোমের একবার মাত্র বিভাজনের দ্বারা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ অর্থাৎ গ্যামেট উৎপন্ন হয়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। আরেকবার বলছি, যে কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষের ব্র্যাকেটে টুয়াইস n নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দুবার বিভাজন, কিন্তু ক্রোমোজোমের একবার মাত্র বিভাজনের দ্বারা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ বা গ্যামেট সৃষ্টি হয়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। এই মিওসিস কোষ বিভাজনের মিওসিস নামকরণটি করেছিলেন বিজ্ঞানী J.B. ফার্মি এবং বিজ্ঞানী মুর 1905 সালে। বিজ্ঞানী J.B. ফার্মি এবং বিজ্ঞানী মুর 1905 সালে মিওসিস শব্দটি প্রথম চয়ন করেন। এবার মিওসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করব। মিওসিস কোষ বিভাজনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটি হলো প্রথম মিওটিক ডিভিশন বা প্রথম মিওটিক বিভাজন এবং দ্বিতীয়টি হলো দ্বিতীয় মিওটিক ডিভিশন। তাহলে মিওসিস কোষ বিভাজনকে আমি দুটো ভাগে ভাগ করছি, প্রথম মিওটিক ডিভিশন এবং দ্বিতীয় মিওটিক ডিভিশন। প্রথম মিওটিক ডিভিশনে ক্যারিওকাইনেসিস 1 এবং সাইটোকাইনেসিস 1 ঘটে এবং দ্বিতীয় মিওটিক ডিভিশনেও ক্যারিওকাইনেসিস 2 এবং সাইটোকাইনেসিস 2 ঘটে। এই প্রথম মিওটিক ডিভিশনের ক্যারিওকাইনেসিস 1 এটি আবার 4টি দশায়
বিভক্ত। প্রোফেজ 1 বা প্রথম প্রোফেজ, মেটাফেজ 1 বা প্রথম মেটাফেজ, অ্যানাফেজ 1 বা প্রথম অ্যানাফেজ এবং টেলোফেজ 1 অর্থাৎ প্রথম টেলোফেজ। তারপর সাইটোকাইনেসিস ঘটে। তাহলে মিওসিস কোষ বিভাজনকে দুভাগে ভাগ করলাম, প্রথম মিওটিক ডিভিশন এবং দ্বিতীয় মিওটিক ডিভিশন। প্রথম মিওটিক ডিভিশনের ক্যারিওকাইনেসিস 1 এবং সাইটোকাইনেসিস 1। ক্যারিওকাইনেসিস 1কে আমি 4টে দশায় ভাগ করছি, প্রথম প্রোফেজ, প্রথম মেটাফেজ, প্রথম অ্যানাফেজ এবং প্রথম টেলোফেজ। এই প্রথম প্রোফেজকে আমরা 5টা উপদশায় ভাগ করি, 5টি উপদশায়। লেপ্টোটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তারপর হয় মেটাফেজ 1, তারপর অ্যানাফেজ 1, তারপর টেলোফেজ 1, তারপর ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস ঘটে, সাইটোকাইনেসিস 1 ঘটে এবং 2টি এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি হয়। ভালো করে শোনো, প্রথম মিওটিক ডিভিশনের শেষে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষ থেকে। মিওসিস কোষ বিভাজন হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষে। প্রথম মিওটিক ডিভিশনের পর এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। এখানেই হ্রাস বিভাজন ঘটে যাচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। এই জন্যই মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। তারপর দ্বিতীয় মিওটিক ডিভিশন। এই দ্বিতীয় মিওটিক ডিভিশনের ক্যারিওকাইনেসিস 2, এই দশাটি আবার 4টি দশায় বিভক্ত। সেটি হলো দ্বিতীয় প্রোফেজ, দ্বিতীয় মেটাফেজ, দ্বিতীয় অ্যানাফেজ এবং দ্বিতীয় টেলোফেজ। তারপর সাইটোকাইনেসিস 2 ঘটল এবং প্রথম মিওটিক ডিভিশনের শেষে যে 2টো অপত্য কোষ সৃষ্টি হয়েছিল এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সেই 2টি থেকে আবার ওই মাইটোসিস কোষ বিভাজনের মতোই এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি করে অপত্য কোষ, অর্থাৎ 2টি অপত্য কোষ থেকে তার মানে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় মিওটিক ডিভিশনটি এটি মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। অর্থাৎ আমরা যদি এটাকে সরল আকারে বলতে চাই তাহলে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষ প্রথম মিওটিক ডিভিশনের শেষে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি করলো। তারপর প্রতিটি অপত্য কোষ আবার দ্বিতীয় মিওটিক ডিভিশনে অর্থাৎ সমবিভাজনে গেল, গিয়ে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট প্রতিটি অপত্য কোষ থেকে 2টি করে অর্থাৎ মোট 4টি অপত্য কোষ অর্থাৎ গ্যামেট সৃষ্টি করলো। তাহলে মিওসিস কোষ বিভাজনের শেষে আমরা লক্ষ্য করলাম কি না, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষ থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, অর্থাৎ গ্যামেটের সৃষ্টি হয়। এটাই হলো মিওসিস কোষ বিভাজন। এবার তোমাদের পাঠ্যসূচিতে যে বিষয়গুলি আছে সেটার উপরে আমি একটু আলোকপাত করব। এই মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায়, ভালো করে শোনো আর একবার বলছি, মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায় এখানে সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমগুলি পাশাপাশি আসে এবং জোড় বাঁধে। তাদের এই জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয়
সাইন্যাপসিস। এই সাইন্যাপসিসের সময় এই সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে প্রোটিন নির্মিত সাইন্যাপটোনিম্যাল কমপ্লেক্স নামে একটি সিমেন্টিং অর্গানিজম তৈরি হয়, যেটি ওই হোমোলোগাস ক্রোমোজোম দুটিকে জোড় বাঁধতে সাহায্য করে। একটা আঠার মতো জিনিস, সেটার নাম হলো সাইন্যাপটোনিম্যাল কমপ্লেক্স। তাহলে সাইন্যাপসিস কাকে বলবো না, মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলি পাশাপাশি এসে জোড় বাঁধে। তাদের এই জোড় বাঁধার পদ্ধতিকে সাইন্যাপসিস বলে। এই সাইন্যাপসিসে সাইন্যাপটোনিম্যাল কমপ্লেক্স নামক একটি প্রোটিন জাতীয় পদার্থ সাহায্য করে এবং এই জোড় বাঁধা অবস্থায় ওই যুগ্ম ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। জোড় বাঁধা অবস্থায় যুগ্ম ক্রোমোজোমকে, তাহলে জাইগোটিন দশায় আমরা দেখতে পাচ্ছি দুটো ক্রোমোজোম, দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি এসে জোড় বাঁধছে। এই জোড় বাঁধা অবস্থা যুগ্ম ক্রোমোজোমকে আমরা বলবো বাইভ্যালেন্ট। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলবো না, হোমোলোগাস ক্রোমোজোম এর যে দুটো ক্রোমোজোম আছে সেটা একটি পিতৃ ক্রোমোজোম, মানে পিতার কাছ থেকে এসেছে তার, আরেকটি তার মায়ের কাছ থেকে এসেছে। আমরা জানি আমাদের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোম, এই জায়গাটার উপর আমি জোর দিচ্ছি। 23 জোড়া ক্রোমোজোম, এই প্রতিটি জোড়ের একটি ক্রোমোজোম পিতার কাছ থেকে এবং একটি ক্রোমোজোম মাতার কাছ থেকে এসেছে। তাহলে এই যে দুটো ক্রোমোজোম, অর্থাৎ 1 নম্বর জোড়ের একটি ক্রোমোজোম পিতা দিয়েছেন, একটি ক্রোমোজোম মাতা দিয়েছেন। এই যে দুটো ক্রোমোজোম, এই দুটো সম আকৃতি সম্পন্ন হবে এবং সম বৈশিষ্ট্য সম্পন্ন হবে, অর্থাৎ এদের অ্যালিলগুলো একই প্রকৃতির হবে, সমবৈশিষ্ট্য সম্পন্ন। এই জন্য কথাটা বলছি, এই ক্রোমোজোমগুলিকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোমগুলি এই জাইগোটিন উপদশায় পাশাপাশি আসে এবং জোড় বাঁধে। জোড় বাঁধতে সাহায্য করছে সাইন্যাপটোনিম্যাল কমপ্লেক্স। এই জোড় বাঁধার পদ্ধতিকে বলবো আমরা সাইন্যাপসিস এবং জোড় বাঁধা অবস্থায় যুগ্ম ক্রোমোজোমকে আমরা বলবো বাইভ্যালেন্ট। এটা প্রশ্ন আসে, সাইন্যাপসিস কি বা সাইন্যাপসিসের সাথে সাইন্যাপসের তফাৎ কোথায়? তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। সাইন্যাপস সেটা নিউরনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, সাইন্যাপস গঠন হয়। আর সাইন্যাপসিস গঠন হচ্ছে কোথায় না, মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলির জোড় বাঁধার পদ্ধতিকে আমরা বলছি সাইন্যাপসিস। এবার প্যাকেটিন উপদশায় আমরা যাব, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের প্যাকেটিন উপদশায়। এই উপদশায় ওই যে বাইভ্যালেন্ট তৈরি হয়েছিল তার আগের দশায়, অর্থাৎ জাইগোটিন উপদশায়, সেখানে প্রতিটি ক্রোমোজোম আবার সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে লম্বালম্বি চিরে গিয়ে লম্বালম্বি বিভক্ত হয়ে দ্বিক্রোমাটিড বিশিষ্ট হয় প্রতিটি ক্রোমোজোম। অর্থাৎ বাইভ্যালেন্টে আমরা দেখতে পাচ্ছি 4টি ক্রোমাটিড, 2টি ক্রোমোজোমে প্রত্যেকটি দ্বিক্রোমাটিড যুক্ত, তার মানে 4টি ক্রোমাটিড। এই 4টি ক্রোমাটিড বিশিষ্ট যে হোমোলোগাস ক্রোমোজোম তাকে আমরা বলছি টেট্রাড। এই টেট্রাডের একই ক্রোমোজোমের 2টি যে ক্রোমাটিড সৃষ্টি হয়েছে তাদের আমরা বলছি পরস্পর সিস্টার ক্রোমাটিড। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো কি না সিস্টার ক্রোমাটিড। আর হোমোলোগাস ক্রোমোজোমের 2টি ক্রোমোজোমের একটি ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডের সঙ্গে
অপর ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির সম্পর্ক হলো নন সিস্টার ক্রোমাটিড। এই প্যাকিটিন উপদশায় এই যে হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, অর্থাৎ ক্রোমাটিডের অংশ বিনিময় ঘটে। এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারে সাহায্য করে এন্ডোনিউক্লিয়েজ বলে একটি উৎসেচক এবং লাইগেজ বলে একটি উৎসেচক। এই এন্ডোনিউক্লিয়েজ করে কি, এটা ক্রোমাটির খণ্ডগুলোকে ভেঙে দেয়, আর লাইগেজ করে কি, সেই খণ্ডগুলোকে জুড়ে দেয়। তাহলে দুটো উৎসেচক, এন্ডোনিউক্লিয়েজ এবং লাইগেজ। তাহলে ক্রসিং ওভার কাকে বলবো, একটু আলোচনাটা যায়। মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের প্যাকিটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড ইংরেজি বর্ণমালার এক্স অক্ষরের ন্যায় কায়াজমা গঠন করে এবং এই অঞ্চলে এন্ডোনিউক্লিয়েজ ও লাইগেজ উৎসেচকের প্রভাবে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের দেহাংশের বিনিময় ঘটে। একে ক্রসিং ওভার বলে। আরেকবার বলছি, মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের প্যাকিটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোমের বা সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দুটি ইংরেজি বর্ণমালার এক্স অক্ষরের ন্যায় কায়াজমা গঠন করে। এই অঞ্চলে এন্ডোনিউক্লিয়েজ এবং লাইগেজ উৎসেচকের প্রভাবে এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের দেহাংশের বিনিময় ঘটে। একে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন অর্থাৎ পুনঃসংযুক্তি ঘটে। ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন অর্থাৎ পুনঃসংযুক্তি ঘটে। এটা মনে রাখবে, এই পুনঃসংযুক্তির মাধ্যমে জীবের মধ্যে ভেদ বা প্রকরণের সৃষ্টি হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। তাহলে ক্রসিং ওভার কাকে বলে সে ব্যাপারটা আমি বললাম। আসলে ক্লাসরুম সিচুয়েশনে আমরা যদি বলতাম তাহলে অনেকটা সুবিধে হতো তোমার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে, কিন্তু এখন তো সে পরিস্থিতি নেই। তাই যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর আমার কথার মাধ্যমে, এবং আমি আশাবাদী যে উই শ্যাল ওভারকাম, আমরা অবশ্যই জয় করব, আমরা অবশ্যই বুঝতে পারবো বা বোঝাতে পারবো। এবার আমরা আসছি মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। তাহলে মিওসিস কোষ বিভাজনে যে দুটো ঘটনা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেটা আমি আলোচনা করলাম। সেটা হলো সাইনাপসিস আর দ্বিতীয়টা হলো ক্রসিং ওভার। সাইনাপসিস ঘটছে মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায়, আর ক্রসিং ওভার ঘটছে মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক ডিভিশনের প্রথম প্রোফেজের প্যাকিটিন উপদশায়। এবং এই ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন ঘটে। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার তুমি দেখো যে রিকম্বিনেশনের ফলে জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের বা পিতৃ ও মাতৃ বৈশিষ্ট্যের মধ্যে অর্থাৎ অ্যালিলের মধ্যে বিন্যাসের রকম ফের ঘটে যায়, বিন্যাসের পার্থক্য ঘটে যায়, এবং এর ফলে এর থেকে সৃষ্ট জীবে ভেরিয়েশন বা ভেদ বা প্রকরণ আসে। যাক, এবার আমরা আলোচনা করব মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। মিওসিস কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট
জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষ থেকে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট সৃষ্টি হচ্ছে। দুটো পরস্পর ভিন্নধর্মী গ্যামেট অর্থাৎ একটি পুংগ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেট পরস্পর যুক্ত হয়ে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট দুটি n+n 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট সৃষ্টি করছে এবং এই জাইগোটের বৃদ্ধি ও পরিস্ফুরণের মাধ্যমে নতুন অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ নতুন অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা থেকে যাচ্ছে কত না 2n। যদি মিওসিস কোষ বিভাজন না হতো তাহলে কি হতো? তাহলে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট প্লাস তার সাথে আরেকটি গ্যামেট 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যদি হতো তাহলে প্রতিটি জনুতে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত এবং এক সময় কোষের মধ্যে ক্রোমোজোমের স্থান সংকুলন হতো না, অর্থাৎ এখানে প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা থাকতো। তাহলে মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে। 2 নম্বর একটা বৈশিষ্ট্য, আরেকটা তাৎপর্য আমি বলি যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। ক্রসিং ওভার মিওসিস কোষ বিভাজনকালে ঘটে। এই ক্রসিং ওভার এর ফলে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যে দেহাংশের বিনিময় ঘটছে তার ফলে নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বা বৈশিষ্ট্যের আগমন ঘটছে এবং এই বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলি মধ্যে আমরা ভেরিয়েশন বা প্রকরণ লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। 3 নম্বর আমি যে কথাটা বলতে চাইছি যে জীবের অভিব্যক্তিতে মিওসিস কোষ বিভাজন সাহায্য করে। এইভাবে নতুন নতুন প্রকরণগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হতে থাকে। নতুন নতুন প্রকরণগুলি যেগুলি মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভারের ফলে সৃষ্টি হয়েছে, এই প্রকরণগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হতে থাকে এবং ক্রমাগত পুঞ্জীভূত হতে থাকে। এইভাবে একসময় উদ্বংশীয় জীবেদের থেকে তাদের উত্তর পুরুষদের অর্থাৎ বংশধরদের সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্য বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। তখন ধীরে ধীরে নতুন প্রজাতির সৃষ্টি হয়। আর একবার বলছি আমি, শোনো কিভাবে বলছি না। মিওসিস কোষ বিভাজনের ফলে ক্রসিং ওভার ঘটে এবং এই ক্রসিং ওভারের ফলে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রকরণগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হতে থাকে এবং ক্রমান্বয়ে এগুলি পুঞ্জীভূত হতে থাকে। একসময় উদ্বংশীয় জীবেদের থেকে তাদের উত্তর পুরুষদের সাদৃশ্য অপেক্ষা বা মিল অপেক্ষা অমিল অর্থাৎ বৈসাদৃশ্য বেশি পরিমাণে দেখা যায়। তখন ধীরে ধীরে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। তাহলে এই নতুন প্রজাতির উদ্ভবের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটল, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন জীবের অভিব্যক্তিতে সাহায্য করে। তাহলে মিওসিস কোষ বিভাজনের আমি 3টে তাৎপর্য তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। একটি হলো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। 2 নম্বর বললাম ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে এবং 3 নম্বরে বললাম যে জীবের অভিব্যক্তিতে মিওসিস কোষ বিভাজন সাহায্য করে। এবার তোমাদেরই এক বন্ধু সে আমাকে একটি প্রশ্ন পাঠিয়েছে। বীরভূমের মার গ্রামের সন্তোষপুর JM বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্র জয়ন্ত কোনাই। তোমার প্রথম প্রশ্ন যেটা ছিল যে মিওসিস কোষ বিভাজনের মিওসিস 2 পর্যায়ের সাথে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ চলনের সম্পর্ক কি? মিওসিস কোষ বিভাজনের মিওসিস 2তে এটা সমবিভাজন ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের ন্যায় অনুরূপ
আমি এটা আগেই বলেছি। এক্ষেত্রেও ক্রোমোজোমীয় তন্তু সৃষ্টি হচ্ছে এবং মিওসিস টুর ক্ষেত্রেও ক্রোমোজোমীয় তন্তুর সংকোচন ঘটছে এবং বেমের দুই ভিন্ন মেরুতে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম চলে যাচ্ছে। তাহলে এই দুটো অর্থাৎ অ্যানাফেজ 2 মিওসিস কোষ বিভাজনের এবং মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার মধ্যে এদিক থেকে পার্থক্য কিছু নেই, তবে একটা জায়গায় পার্থক্য আছে, ভালো করে লক্ষ্য করো। মাইটোসিস কোষ বিভাজনের বেমের দুই মেরুর দিকে অ্যানাফেজ চলন ঘটছে। মানুষের ক্ষেত্রে আমি বলছি 46টি ক্রোমোজোম এক মেরুর দিকে যাচ্ছে আর বাকি 46টি ক্রোমোজোম ভিন্ন মেরুর দিকে যাচ্ছে বেমের। কিন্তু মিওসিস 2 এর ক্ষেত্রে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 23টি ক্রোমোজোম যাচ্ছে একদিকে আর বাকি 23টি ক্রোমোজোম যাচ্ছে ভিন্ন মেরুর দিকে, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যার পার্থক্য হচ্ছে। এছাড়া অন্য কোনো পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয় না, প্রায় একই ধরনের অর্থাৎ অনুরূপ এখানে অ্যানাফেজ দশায় অ্যানাফেজীয় চলন দেখতে পাওয়া যায়। এক্ষেত্রেও ভি সেপেড মেটাসেন্ট্রিক, এল সেপেড সাবমেটাসেন্ট্রিক, জে সেপেড অ্যাক্রোসেন্ট্রিক এবং আই সেপেড টেলোসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। এর ক্ষেত্রেও তাই, অর্থাৎ মিওসিস 2 এবং মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার বাকি আর কোনো পার্থক্য নেই। 2 নম্বর আরেকটা প্রশ্ন পাঠিয়েছ জয়ন্ত, ভালো প্রশ্ন। ডাউন সিনড্রোম বংশগত রোগটি কেন হয়? খুব ভালো প্রশ্ন। ডাউন সিনড্রোম হলো 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোমটি মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে 21 নম্বর যে জোড়টি ক্রোমোজোমের সেটি জোড়ায় না থেকে 3টি থাকে। 21 নম্বর ক্রোমোজোমটি 3টি থাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত হলো? 47, 47টা। কি করে হচ্ছে? 23 দুগুণে 46 আর 21 নম্বর ক্রোমোজোমটা আরেকটা এক্সট্রা আছে, 3টে আছে বললাম, তাহলে একটা প্লাস 1 ইকুয়াল টু 47, 47টা ক্রোমোজোম থাকে। এই জন্য ডাউন সিনড্রোমটা ঘটছে। তো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে তুমি একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের অ্যানাফেজ 1 এর ক্ষেত্রে যখন হোমোলোগাস ক্রোমোজোমগুলি পরস্পর পৃথক হয়ে দুটি ভিন্ন মেরুর দিকে চলে যাচ্ছে, সেই সময় ওই 21 নম্বর ক্রোমোজোম দুটি পরস্পর আকর্ষণের দরুন তারা যে কোনো একটি মেরুর দিকে যায়, ভিন্ন মেরুতে অন্য কোনো ক্রোমোজোম আসে না। এর ফলে একটা মেরুতে চলে যাচ্ছে দুটো 21 নম্বর পেয়ারের দুটো ক্রোমোজোম। তারপরে তার থেকে যখন সেকেন্ড মিওসিস 2 হচ্ছে, সেখান থেকে আলটিমেটলি যে গ্যামেটগুলো সৃষ্টি হচ্ছে সেগুলি 24টি ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ 23টি ক্রোমোজোমের প্রত্যেকটি একটি করে আছে আর 21 নম্বর পেয়ারের আরেকটি এক্সট্রা আছে, অর্থাৎ 24টি ক্রোমোজোম বিশিষ্ট। তার সঙ্গে একটি নর্মাল গ্যামেটের যদি মিলন ঘটে তার ক্রোমোজোম সংখ্যা সেটি 23টি, তাহলে 23 + 24 = 47টি ক্রোমোজোম বিশিষ্ট এবং সেক্ষেত্রে 21 নম্বর পেয়ারের 3টি ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট সৃষ্টি হচ্ছে এবং তার থেকে যে অপত্য জীব সৃষ্টি হচ্ছে, তার ক্ষেত্রে ডাউন সিনড্রোম ঘটে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে যেটা ছিল মিওসিস কোষ বিভাজন, সেখানে আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো বা আমি চেষ্টা করেছি আমার মতো করে, ক্লাসরুম সিচুয়েশন নয়, তোমাদের সামনে আমাকে বলে যেতে হচ্ছে অনলাইনে, তাই আমি যতটা পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের যে সমস্ত জায়গায় অসুবিধে আছে সেই জায়গাগুলোকে ক্লিয়ার করতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আবার পরবর্তী দিনে আমি তোমাদের সামনে উপস্থিত হব। আমি চাইবো তোমরা আমার ক্লাসটা এইভাবে তোমরা উপস্থিত থেকে
আমার সাথে সহযোগিতা করবে বা তোমরা উপকৃত হবে আশা করি। সকলে ভালো থেকো। এই কঠিন পরিস্থিতিতে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের পাঠদান শেষ করছি। ধন্যবাদ।